সালামু আলাইকুম। স্যাট একাডেমির পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই লাইভ ক্লাস জুড়ে আমি আছি তোমাদের সাথে, সাগর হাসান, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লাইভ ক্লাসে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 19-20 সেশনে আসা হিসাব বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেখব। সাধারণত ভার্সিটি ভর্তি পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসলে কি হয়, কম্পিটিটিভ হয় বা প্রতিযোগিতামূলক। এই প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাকে ভালো করতে হলে অবশ্যই বিগত সালের প্রশ্ন বেশি বেশি সলভ করতে হবে এবং অ্যানালাইজ করতে হবে, দেখতে হবে কোন কোন টপিকগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসছে, সেগুলো তোমাকে মার্ক আপ করতে হবে। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের প্রস্তুতিকে দৃঢ় ও শক্তিশালী করতে স্যাট একাডেমি প্রতিদিনই এরকম লাইভ ক্লাসের আয়োজন করে থাকি। আজকে এই লাইভ ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নের সমাধান দেখব এবং কিভাবে প্রশ্নগুলো সলভ করতে হয় কিছু কৌশল বা ট্রিক্স শেখাবো তোমাদের। চলো আজকে লাইভ ক্লাসটি শুরু করি। যে আজকে লাইভ ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে হিসাব বিজ্ঞানের যে কোনটি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। কি বলছে? যে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। আমরা জানি হিসাব চক্রের 10টি ধাপ। কয়টি ধাপ আছে? হিসাব চক্রে 10টি ধাপ আছে। এই 10টা ধাপের মধ্যে 2টা ধাপ হচ্ছে ঐচ্ছিক। কয়টা ধাপ? 2টা ধাপ ঐচ্ছিক। দাঁড়াও, 2টা ধাপ হচ্ছে ঐচ্ছিক। এক নম্বর ধাপ হচ্ছে কার্যপত্র। কি পত্র? এক নম্বর হচ্ছে কার্যপত্র, আরেকটা হচ্ছে কি বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা। এই দুইটা ধাপ হচ্ছে ঐচ্ছিক ধাপ। হিসাব বিজ্ঞানের মোট ধাপ হচ্ছে 10টি ধাপের মধ্যে 2টা ধাপ হচ্ছে ঐচ্ছিক ধাপ, একটা হচ্ছে কার্যপত্র আর একটা হচ্ছে কি বিপরীত দাখিলা। এই 2টা ধাপ হচ্ছে ঐচ্ছিক ধাপ। চলো দেখি প্রশ্নে কোথায় ঐচ্ছিক ধাপ আছে। যে রেওয়া মিল, এটা হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ নয়, তাহলে এটা কাটা। বিশেষ জাবেদা, এটাও হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ নয়। সম্মতি রেওয়া মিল, এটাও হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ নয়। হ্যাঁ, বিপরীত দাখিলা এইটা হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। এখানে বিপরীত দাখিলা দিছে। এখানে অনেক সময় প্রশ্ন কিভাবে চেঞ্জ করে আসে বা প্রশ্নটা কিভাবে কি বলবো মডিফাই করে দেয়। দেখো, এখানে বিপরীত দাখিলা না দিয়ে এখানে দিতে পারে কার্যপত্র কিন্তু হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা যেটা পেলাম যে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটা? হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে বিপরীত দাখিলা। আমরা এখানে দুইটা হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ দেখলাম, একটা হচ্ছে কার্যপত্র আর একটা হচ্ছে বিপরীত দাখিলা। তার মধ্যে এখানে আছে কি বিপরীত দাখিলা। তাহলে সঠিক উত্তর কি হবে? বিপরীত দাখিলা। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বিপরীত দাখিলা। চলো সঠিক উত্তরটা দেখে নাও, এটা এখানেই থাক। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছে। পরবর্তী প্রশ্নতে বলছে যে দাঁড়াও, আচ্ছা, পরবর্তী প্রশ্নে বলছে এনএসএফ চেক দ্বারা কি বোঝায়? প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে। এনএসএফ চেক দ্বারা বোঝায়, এখানে 4টা অপশন আছে, কোনটা দ্বারা বোঝায় আগে তোমাকে জানতে হবে। এনএসএফ চেক কি? এনএসএফ এর পুনরূপ হচ্ছে এই এনএসএফ এর পুনরূপ কি জানো? এনএসএফ এর পুনরূপ হচ্ছে এনতে হচ্ছে নট, এনতে হচ্ছে নট, এসতে হচ্ছে সুফিসিয়েন্ট, SUFFICIENT, সুফিসিয়েন্ট। এই এফ তো হচ্ছে ফান্ড, FUND, ফান্ড। বুঝতে পারছো? তাহলে এন তে হচ্ছে নট, এস তে হচ্ছে সুফিসিয়েন্ট, এফ তে হচ্ছে ফান্ড। তার মানে এনএসএফ এর পুনরূপ হচ্ছে নট সুফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ পর্যাপ্ত তহবিল থাকে না। অর্থাৎ যে ধরো তুমি ব্যাংকে গেছো, তোমার ব্যাংক অ্যাকাউন্টে কি নাই, কোনো টাকা নাই, বা তুমি 10,000 টাকা উত্তোলন করবা, তোমার ব্যাংকে আছে 5,000 টাকা, তখন ব্যাংক কি করবে? সেই চেকটা তোমাকে ফেরত দিবে। সেই চেকটাকে বলা হয় এনএসএফ চেক। মানে তোমার পর্যাপ্ত, তোমার তহবিলে বা তোমার ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত তহবিল নেই বা অর্থ নেই। তাহলে এনএস চেক দ্বারা বোঝায় যে হিসাবদারির হিসাবে পর্যাপ্ত টাকা না থাকা। বুঝতে পারছো? তাহলে সঠিক উত্তরটা হবে এটা, যে হিসাবদারির হিসেবে পর্যাপ্ত টাকা না থাকা। আরেকটা, বাকি 3টা অপশনের সাথে দেখো মিলে না। এখানে লিখছে চেক সময় মতো উপস্থিত না হওয়া, না, এনএসএফ চেক দ্বারা এটাকে বোঝায় না। তারপর লিখছে চেকের টাকার পরিমাণ অঙ্ক কথাই গরমিল, না, এটা বোঝায় না। নির্দিষ্ট তারিখের পূর্বে উপস্থিত চেক, নো, এটা বোঝায় না। হিসাবদারির হিসেবে পর্যাপ্ত টাকা না থাকা, এটা দ্বারা বোঝায় এনএসএফ চেক। এনএসএফ চেক দ্বারা কি বোঝায়? যে হিসাবদারির হিসাবে পর্যাপ্ত টাকা না থাকা,
মানে এনএসএফ এর পূর্ব আমি লিখে দিয়েছি নট সুফিসিয়েন্ট ফান্ড, মানে পর্যাপ্ত তহবিল বা পর্যাপ্ত অর্থ না থাকা হিসাবদারি হিসাবে বা অ্যাকাউন্টে। তাহলে সঠিক উত্তরটা কি? সঠিক উত্তরটা দেখে নাও। সঠিক উত্তরটা দেখাও যে হিসাবদারি হিসেবে পর্যাপ্ত অর্থ না থাকা। বুঝতে পারছো? ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে, আর্থিক প্রতিবেদন তৈরির জন্য কোনটি খসড়া হিসেবে প্রস্তুত করা হয়? কি বলছে? খসড়া হিসেবে প্রস্তুত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লিখছে আর্থিক প্রতিবেদন। আর্থিক প্রতিবেদন অথবা আর্থিক বিবরণী বলতে পারে। কি বলতে পারে? আর্থিক প্রতিবেদন অথবা আর্থিক বিবরণী বলতে পারে। বিবরণী। আর্থিক প্রতিবেদন অথবা আর্থিক বিবরণী বলতে পারে যে আর্থিক প্রতিবেদন অথবা আর্থিক বিবরণী তৈরির পূর্বে কোনটি খসড়া হিসেবে প্রস্তুত করা হয়? তোমরা সকলে জানো যে কার্যপত্র হচ্ছে এমন একটা কার্যপত্র, হ্যাঁ, কার্যপত্র হচ্ছে এমন একটা হিসাব যেটা মূলত আর্থিক বিবরণীটাকে সহজতর করার জন্য, নির্ভুলভাবে উপস্থাপনের জন্য এই কার্যপত্রটা তৈরি করা হয়। এই কার্যপত্র কিন্তু হিসাবের কোনো আবশ্যিক কিনা ধাপ নয়। এটা হচ্ছে আমরা একটু আগে পড়ে আসছি যে কার্যপত্র হিসাব চক্র ঐচ্ছিক ধাপ। এটা মূলত তৈরি করা হয় যাতে আর্থিক অবস্থার বিবরণী তৈরির পূর্বে এই কার্যপত্র প্রস্তুত করা হয়। কেন প্রস্তুত করা হয় জানো? যাতে হিসাব বিজ্ঞানটা আর্থিক অবস্থার বিবরণীটা যাতে নির্ভুলভাবে হয়, যাতে কোনো ভুল না হয়, এটার জন্যই এই খসড়া হিসেবে কার্যপত্র তৈরি করা হয়। তাহলে খসড়া হিসেবে কোনটা প্রস্তুত করা হয়? কার্যপত্র। অপশনে দেখি কোথায় আছে কার্যপত্র। প্রথমে আছে রেয়ামিল, তাহলে এটা হবে না। সমন্বয় দাখিলা, এটাও হবে না। বন্ধকরণ দাখিলা, এটাও হবে না। এই যে দেখো অপশন গ তে আছে কার্যপত্র। সঠিক উত্তর কোনটা হবে? কার্যপত্র। বুঝতে পারছো? তাহলে সঠিক উত্তরটা কি? সঠিক উত্তরটা হবে কার্যপত্র। বুঝতে পারছো? চলো পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে। আচ্ছা, যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয় তাহলে কোনটি নির্ণয়ে ভুল হবে? কি বলছে? কোনটি নির্ণয়ে ভুল হবে? ভালোভাবে বুঝো প্রশ্নটা। যদি মূলধনী ব্যয়কে অর্থাৎ মূলধন জাতীয় ব্যয়কে যদি আমি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করি তাহলে কি হবে বা কোনটি নির্ণয়ে ভুল হবে? ব্যাংক উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হবে, দানাদার নির্ণয়ে ভুল হবে, পাওনাদার নির্ণয়ে ভুল হবে, না নিট মুনাফা নির্ণয়ে ভুল হবে? দেখো তোমাদের সুবিধার্থে আমি একটা নোট করে দিয়েছি, নোটটা এখানে দিয়ে দিয়েছি। নোটটা দেখো, নোটটাতে বলছি আমি যে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে যদি আমি লিপিবদ্ধ করি তাহলে আমার ব্যয় বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধি পাবে না? আমি মূলধন জাতীয় ব্যয় কোনগুলা? অনেকে প্রশ্ন করতে পারে ভাই মূলধন জাতীয় ব্যয় কোনগুলা? মূলধন জাতীয় ব্যয় হচ্ছে ওই সকল ব্যয় যে সকল ব্যয়ের মানে মেয়াদকালটা দীর্ঘ বছর হয়, বা যে সকল ব্যয়গুলো করতে বা যে সকল ব্যয়গুলো আমরা নিয়মিত করি না, অনিয়মিত ব্যয় মূলধন জাতীয় ব্যয়। যেমন আমি আসবাবপত্র ক্রয় করলাম, আমি একটা ল্যাপটপ, এগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, যেগুলো প্রতিদিন হয় না, এই ব্যয়গুলো প্রতিদিন হয় না, হ্যাঁ, এগুলো মূলধন জাতীয় ব্যয়। এবং এগুলোর টাকার অঙ্ক থাকে অনেক বড়, টাকার অঙ্কের পরিমাণ থাকে অনেক বড় মূলধন জাতীয় ব্যয়। আর মুনাফা জাতীয় ব্যয়গুলো কোনগুলো? যেগুলো আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনে যে ব্যয়গুলো আমরা করে থাকি, যেমন আমি কলম কিনলাম, পেন্সিল কিনলাম, হ্যাঁ, যে কোনো একটা কিছু, অথবা জুতা কিনলাম, এগুলো হচ্ছে মূলধন জাতীয় এগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। যখন আমি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করব তখন আমার ব্যয়টা বেশি হবে, ব্যয়টা কি পাবে? বৃদ্ধি পাবে। আর যদি ব্যয় বৃদ্ধি পায় তাহলে কিন্তু নিট মুনাফা অবশ্যই কমে যাবে। বুঝতে পারছো? যদি ব্যয় বৃদ্ধি পায় তাহলে কি নিট মুনাফা অথবা নিট আয় কিন্তু কমে যাবে বা কম দেখানো হবে। বুঝতে পারছো? তাহলে কোনটা কমে যাবে, কোনটা নির্ণয় ভুল হবে? তাহলে নিট মুনাফা নির্ণয় ভুল হবে। যদি আমি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করি তাহলে এই নিট মুনাফা নির্ণয় ভুল হবে। বুঝতে পারছো কেন ভুল হবে? কারণ যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করি তাহলে আলটিমেটলি আমার ব্যয়টাকে বেশি দেখানো হচ্ছে। আর ব্যয় যদি বেশি দেখানো হয় তাহলে নিট মুনাফা বা নেট আয় কমে যায়, যে কারণে এই নিট আয় বা নিট মুনাফা নির্ণয় ভুল হবে। বুঝতে পারছো? তাহলে সঠিক উত্তরটা দেখে নাও। সঠিক উত্তরটা হবে বড় গ, যে নিট মুনাফা। বুঝতে পারছো? চলো পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা বলতে দাও, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এরকম প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদেরকে আবার বলছি এরকম প্রশ্ন আসার সম্ভাবনা অনেক, যে এই সকল প্রশ্ন বেশি আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। দেখো বলছে যে মেশিন সংস্থাপন ব্যয় মজুরি প্রদান এত টাকা। মেশিন সংস্থাপন ব্যয় বাবদ মজুরি প্রদান 500 টাকা। মজুরি হিসাবে কি বলছে? ডেবিট করা হলে এটি হবে ড্যাশ, অর্থাৎ এটি হবে কি দাখিলার ভুল। এখানে র্যামিলে বিভিন্ন ভুল থেকে কোশ্চেনটা আসছে। দেখো আমি আগে তোমাকে জানতে হবে মেশিন সংস্থাপন ব্যয়, এই মেশিন সংস্থাপন ব্যয় এটুক,
হ্যাঁ, এটা হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়, এটা আগে বললাম না মূলধন জাতীয় ব্যয়, এটা হচ্ছে একটা মূলধন 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 জাতীয় ব্যয়। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে এই মেশিন সংস্থাপন ব্যয় এটা হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়। যখন আমি মূলধন জাতীয় ব্যয়কে মজুরি, এই যে মজুরি, মজুরি কিন্তু একটা, আমি এটা অন্য কালার দিয়ে দিই, আইডেন্টিফাই করে দিই, এই মজুরি কিন্তু মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। বুঝতে পারছো? আমি কিন্তু দুইটা আইডেন্টিফাই করে দিয়েছি, এটা একটু আইডেন্টিফাই করে দিই। বুঝতে পারছো? তাহলে দাও মেশিন সংস্থাপন ব্যয়, মেশিন সংস্থাপন ব্যয় কিন্তু একটা মূলধন জাতীয় ব্যয়। মেশিন সংস্থাপন ব্যয় বাবদ যে মজুরি এটা প্রদান করছে 500 টাকা, এই মজুরিটা আমি এই মেশিন সংস্থাপন ব্যয়ের মজুরির টাকাটা আমি মজুরি হিসেবে ডেবিট করছি। অর্থাৎ তুমি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাইছো। বুঝতে পারছো যে এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, এই মূলধন জাতীয় ব্যয়কে তুমি মজুরি হিসেবে ডেবিট করছো, মানে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাইছো। এটা কোন ধরনের ভুল? আমরা জানি হিসাব বিজ্ঞানে রেয়ামিল অংশে যদি যাও তাহলে অনেকগুলো ভুল পাবা, তার মধ্যে একটা আছে নীতিগত ভুল। এই নীতিগত ভুল মানে কি? এই নীতিগত ভুল হচ্ছে যে মুনাফা জাতীয় মূলধন জাতীয় ব্যয়গুলোকে মুনাফা জাতীয় ব্যয় লিপিবদ্ধ করা। যদি মূলধন জাতীয় ব্যয়গুলো মুনাফা জাতীয় ব্যয় লিপিবদ্ধ করো তখন সেটাকে বলা হয় নীতিগত ভুল। তাহলে অপশন কোথায় দেখাও নীতিগত ভুল আছে? অপশন গ তে আছে নীতিগত ভুল। দেখো অপশন গ তে আছে কি নীতিগত ভুল, অপশন গ তে কিন্তু নীতিগত ভুল আছে, দেখছো? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে নীতিগত ভুল। বুঝতে পারছো? চলো উত্তরটা দেখে নেই কি দেওয়া আছে উত্তর। হ্যাঁ, উত্তর নীতিগত ভুলই দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে। এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমি স্টার মার্ক দিয়ে রাখলাম। এই কোশ্চেনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং একটু কঠিন টাইপের একটা ম্যাথ দিছে। বুঝতে পারছো? যে বুঝলে অনেক সহজ, না বুঝলে অনেক কঠিন। যদি না বুঝো বিষয়টা তাহলে অনেক কঠিন মনে হবে তোমার কাছে, আর যদি বুঝো তাহলে তোমার কাছে জাস্ট ওয়াও পানি লাগবে। বুঝতে পারছো? চলো দেখি কত সহজে সমাধান করা যায়। আচ্ছা, প্রথমে বলছে যে বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, প্রথমে বলছি বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় 1,50,000 টাকা। বুঝতে পারছো? পরে বলছে প্রশাসনিক ও বিক্রয় খরচ যথাক্রমে 20,000 টাকা এবং 40,000 টাকা। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় দিছে, এটা হচ্ছে এক ধরনের ব্যয়। প্রশাসনিক ও বিক্রয় খরচ, অর্থাৎ সবগুলো এখানে খরচ দিছে, যে প্রশাসনিক ও বিক্রয় খরচ 20,000 এবং 40,000 টাকা। নিট মুনাফা বিক্রয়ের 25%। এই যে এখানে হচ্ছে ট্রিক্সটা। বুঝতে পারছো? প্রশ্নের মূল ঘোরানোর দিকটাই হচ্ছে এখানে, যে নিট মুনাফা বিক্রয়ের 25%, মানে বিক্রয়ের উপর 25% হচ্ছে নিট মুনাফা। তাহলে আমাকে নিট মুনাফাটা জানতে চাইছে কত টাকা। দেখো একটা বিষয় খেয়াল করো, প্রশ্নে কিন্তু বিক্রয়ের পরিমাণ দেওয়া নাই, এখানে কিন্তু বিক্রয় খরচ দেওয়া আছে, বিক্রয় দেওয়া নাই। বিক্রয় খরচ এক জিনিস, বিক্রয় আরেক জিনিস। বুঝতে পারছো? অনেকে কি করবে, এই এই 40,000-এর উপর 25% ধরবে, কিন্তু বিষয়টা তেমন না। এখানে বিক্রয় খরচ, কিন্তু এখানে সরাসরি বিক্রয়ের পরিমাণ দেওয়া নাই, অথবা নিট বিক্রয়ের পরিমাণ দেওয়া নাই, শুধু বিক্রয় খরচ দেওয়া আছে। বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু অপশনে কোথাও বিক্রয়ের পরিমাণ দেওয়া নেই, বিক্রয় খরচ কিন্তু আর বিক্রয় দুটো কিন্তু এক জিনিস নয়। বুঝতে পারছো? তাহলে বিক্রয় পরিমাণ দেওয়া নেই, সেক্ষেত্রে কি করব, এখানে প্রত্যেকটাই কিন্তু ব্যয়ের পরিমাণ দেওয়া আছে, যেমন বিক্রিত পণ্যের ব্যয়, প্রশাসনিক ও বিক্রয় খরচ, অর্থাৎ সবগুলো ব্যয়ের পরিমাণ দেওয়া আছে। কিন্তু নিট মুনাফা চাইছে বিক্রয়ের উপর 25%, বিক্রয়ের উপর, কিন্তু বিক্রয় তো আমাকে নাই, প্রশ্নে বিক্রয়ের পরিমাণ দেওয়া নাই স্পেসিফিক ভাবে, আমাকে ব্যয়ের পরিমাণগুলো দিয়ে দিছে। তাহলে আমাকে ব্যয়ের উপর মুনাফা বের করতে হবে। বুঝতে পারছো? যে এখানে কিন্তু বিক্রয়ের উপর মুনাফা চাইছে, কিন্তু বিক্রয়টাকে আমাকে ব্যয়তে কনভার্ট করতে হবে। বুঝতে পারছো এটুক, যে নিট মুনাফাটা হচ্ছে বিক্রয়ের 25%, কিন্তু বিক্রয় তো প্রশ্নে এখানে অপশনে দেওয়া নাই, স্পেসিফিক ভাবে প্রশ্নে দেওয়া নাই। সেক্ষেত্রে এই বিক্রয় পরিমাণ 25%কে আমাকে মোট ব্যয়ে রূপান্তর করতে হবে। বুঝতে পারছো? তাহলে যে ব্যয়ের উপর মুনাফার হার নির্ণয়ের সূত্রটা হচ্ছে, যে মোট ব্যয়ের উপর মুনাফার হার নির্ণয়ের সূত্রটা কি জানো? যে মোট ব্যয়ের উপর, আমি লিখে দিচ্ছি, হ্যাঁ সূত্রটা, যে এখানে লিখে দিচ্ছি, যে মোট ব্যয়ের উপর, এখানে লিখে দিই, মোট ব্যয়ের উপর মুনাফার হার নির্ণয়ের সূত্রটা কি জানো? মুনাফার হার নির্ণয়ের সূত্রটা হচ্ছে, মোট ব্যয়ের উপর মুনাফার হার নির্ণয়ের সূত্রটা হচ্ছে, দেখো এখানে কিন্তু নিট মুনাফাটা বা মুনাফাটা কিন্তু বিক্রয়ের উপর, আমি বিক্রয় থেকে কি করব, ব্যয় কনভার্ট করে নিয়ে যাব। কেন নিয়ে যাব? কারণ অপশনে কোথাও বিক্রয়ের পরিমাণ দেওয়া নেই, সব খরচের পরিমাণ বা ব্যয়ের পরিমাণ দেওয়া আছে।
তাহলে আমি বিক্রয়টাকে ব্যয়ে কনভার্ট করব, এই জন্য আমি লিখছি মোট ব্যয়ের উপর মুনাফার হার নির্ণয়ের সূত্র। তাহলে দেখো 25% আছে না, যে বিক্রয়ের উপর মুনাফার হার 25%, তাহলে উপরে কি লিখবো 25% মানে কি 100/25, এই যে উপরে নিচে 100 দিলাম, উপরে 25, 100/25। এখন যে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 25 100 থেকে মাইনাস করবা, দাঁড়াও কালারটা দিয়ে নি, মাইনাস করার পরে 25 মাইনাস করবা, এর সাথে গুণ করে দেবে 100। বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো? 25% মানে কি 100/25, তারপরে 100 থেকে 25 মাইনাস করবা এবং গুণ করবা 100, শেষ। এটা যদি ক্যালকুলেশন করো দেখবা উত্তর পাবা 33.33%। কি পাবা? 33.33%, উত্তর পাবা 33.33%। তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো, উত্তর এটাই আসবে যে 33.33% মুনাফার হার। তাহলে যে নিট মুনাফার হার বিক্রয়ের উপর ছিল 25%, কিন্তু যেহেতু বিক্রয়ের প্রশ্নে দেওয়া নাই, সেক্ষেত্রে আমি কি বের করলাম, যেহেতু মোট ব্যয় দেওয়া আছে এই জন্য নিট মুনাফাটা মোট ব্যয়ের উপর নিয়ে নিলাম, যে মোট ব্যয়ের উপর বের করলাম। তাহলে নিট মুনাফা এখন বিক্রয়ের উপর 25%, তাহলে যেহেতু বিক্রয় নাই মোট ব্যয় আছে, তাহলে মোট ব্যয়ের উপর কত পার্সেন্ট বের করলাম? 33.33%। এটা উপরে লিখে দিলাম, হ্যাঁ, কারণ এটা আমি মুছে দেব, পরবর্তী অংশ করবো তো এই জন্য। বুঝতে পারছো? আচ্ছা, যে মোট ব্যয়ের উপর মুনাফার হার পেলাম 33.33%। আচ্ছা, এখন দেখবো মোট ব্যয় কত। দাও, বিক্রিত পণ্য ব্যয় দেওয়া আছে 1,50,000, প্রশাসনিক বিক্রয় খরচ দেওয়া আছে 20 আর 40, তাহলে 1,50,000, হ্যাঁ, তারপর হচ্ছে 20 যোগ করলাম 20,000, তারপর হচ্ছে 40 যোগ করলাম 40,000, তাহলে যোগ করলে কত হয়? 1,50,000 20 আর 60, তাহলে 2,10,000 কত হয়? 2,10,000। বুঝতে পারছো? তাহলে কত হচ্ছে? 2,10,000। এখন এই 2,10,000-এর দেখো 33.33% কত আসে, অর্থাৎ এই 2,10,000-এর 33.33% দাও কত আসে, সেটা হবে উত্তর। 2,10,000-এর 33.33% কত আসে? 2,10,000 গুণ 33.33%, দেখো কত আছে? 2,33,000-এর 10%, দেখো তো কত আসে, ক্যালকুলেশন করে দেখো তো কত আসে। 2,33,000-এর 10%, 33.33%, 2,10,000-এর 33.33% সম্ভবত আনসার আসে 70,000 টাকা। দেখো ক্যালকুলেশন করে দেখো, এটা আসবে যে 2,10,000-এর 33.33 হচ্ছে 70,000 টাকা। অপশন কিন্তু এটাই আছে, এই যে ঘ নম্বরে 70,000 আছে, দেখছো অপশন কিন্তু ঘ নম্বরে 70,000 আছে, তাহলে সঠিক উত্তর হবে 70,000। বিষয়টা বুঝতে পারছো কিনা? আচ্ছা, চলো পরবর্তী প্রশ্নে যাই, উত্তরটা দেখে নাও। হ্যাঁ, 70 দেওয়া আছে। আচ্ছা, দেখো কি লিখছে, যে কোনটি সমন্বয় দাখিলা নয়। ভালোভাবে খেয়াল করো, কোনটি সমন্বয় দাখিলা নয়। 4টা অপশন দেওয়া আছে। কয়টা অপশন দেওয়া আছে? এখানে 4টা অপশন দেওয়া আছে। কয়টা অপশন দেওয়া আছে? 4টা অপশন দেওয়া আছে। এর মধ্যে বলছে যে কোনটি সমন্বয় দাখিলা নয়। সমন্বয় দাখিলা হতে হলে একটা বিষয় খেয়াল করবা, যদি কোনো প্রশ্নের সমন্বয় দাখিলা হতে হলে অবশ্যই একটা নামিক হিসাব লাগবে। কি হিসাব লাগবে? নামিক হিসাব লাগবে। এখানে কিন্তু 4টা অপশন আছে। 4টা অপশনে কিন্তু প্রত্যেকটা জাবেদার আমরা জানি 2টা বাদ থাকে বা 2টা পক্ষ থাকে। 2টা পক্ষের মধ্যে একটা যদি সমন্বয় দাখিলা হতে হয়, তাহলে একটা পক্ষকে অবশ্যই নামিক হিসাব হতে হবে। কি হিসাব হতে হবে? নামিক হিসাব। এখন অনেকেই জানে না নামিক হিসাব কি, তাদের জন্য লিখে দিচ্ছি যে নামিক হিসাব বলতে বোঝায় 2টা হিসাবকে, একটা হচ্ছে আয় হিসাব আর একটা হচ্ছে ব্যয় হিসাব। এই 2টা হিসাবকে নামিক হিসাব বলে। বুঝতে পারছো? আয় এবং ব্যয় এই 2টা হিসাবকে নামিক হিসাব বলে। তাহলে সমন্বয় দাখিলা নয়, তাহলে সমন্বয় দাখিলায় 2টা পক্ষের মধ্যে একটা পক্ষকে অবশ্যই নামিক হিসাব অর্থাৎ আয় অথবা ব্যয় হিসাব হতে হবে। দেখো প্রশ্নে অ্যানালাইজ করি, অপশনে দেখি, প্রথম অপশনে দেওয়া আছে যে অগ্রিম ভাড়া ডেবিট। আচ্ছা, অগ্রিম ভাড়া এক ধরনের সম্পদ, আমরা জানি সম্পদ ডেবিট। আচ্ছা, ভাড়া হিসাব ক্রেডিট। দাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে ভাড়া কিন্তু এক ধরনের ব্যয়, আর ব্যয় আমরা কি পড়ছিলাম? নামিক হিসাব। বুঝতে পারছো? তাহলে একটা পক্ষ সম্পদ আর একটা পক্ষ ব্যয়। ওকে, তাহলে এটা সমন্বয় দাখিলা ওই শর্ত অনুসারে, কারণ আমরা জানি যে সমন্বয় দাখিলার শর্ত হচ্ছে অবশ্যই একটা পক্ষকে নামিক হিসাব হতে হবে, অর্থাৎ আয় অথবা ব্যয় হিসাব হতে হবে।
তাহলে এখানে একটা পক্ষ পেলাম আয় অথবা ব্যয়, অর্থাৎ একটা পক্ষ পেলাম ব্যয়, তাহলে এটা অবশ্যই নামিক সমন্বয় দাখিলা বা সমন্বয় জাবেদা। তারপরে দেখি আচ্ছা এগুলো অপশনগুলো নিচের গুলো অপশন টেস্ট করে আসি। যে ভাড়া ডেবিট, আচ্ছা ভাড়া এক ধরনের ব্যয়, আর অগ্রিম ভাড়া এই যে সম্পদ, একটা ব্যয় আছে একটা সম্পদ, তার মানে এটা হচ্ছে সমন্বয় দাখিলা। সুদ ডেবিট, প্রদেয় সুদ ক্রেডিট, আমরা জানি প্রদেয় সুদ এক ধরনের দায় আর সুদ হচ্ছে এক ধরনের ব্যয়, তাহলে একটা ব্যয় আছে একটা দায় আছে, তাহলে এটা হচ্ছে সমন্বয় দাখিলা। দাও এখানে নগদ ডেবিট কি বলছে, ভালোভাবে খেয়াল করো, নগদ ডেবিট অনুপার্জিত রেভিনিউ হিসাব ক্রেডিট। অর্থাৎ দেখো নগদ কিন্তু এক ধরনের সম্পদ, চলতি সম্পদ, নগদান হিসাব বা নগদ হিসাব এক ধরনের চলতি সম্পদ, আর অনুপার্জিত রেভিনিউ হিসাব, অনুপার্জিত রেভিনিউ হচ্ছে এক ধরনের চলতি দায়। তাহলে এক প্রকার দেওয়া আছে চলতি সম্পদ আর একটা দেওয়া আছে চলতি দায়, এখানে কিন্তু কোথাও নামিক হিসাব নেই। এটা একটা পক্ষ এটা একটা পক্ষ, দুইটা পক্ষের মধ্যে কোথাও নামিক হিসাব নেই। মানে একটা পক্ষে দেওয়া আছে চলতি সম্পদ আর একটা পক্ষে দেওয়া আছে চলতি দায়, তাহলে এখানে কোথাও নামিক হিসাব নেই। তার মানে এটা হচ্ছে সমন্বয় দাখিলা নয়, কারণ আমরা পড়ছি সমন্বয় দাখিলায় অবশ্যই একটা পক্ষকে কি হতে হবে, নামিক হিসাব অর্থাৎ আয় ব্যয় হিসাব হতে হবে। তাহলে এখানে কোথাও আয় ব্যয় হিসাব নেই, কোনো পক্ষতেই আয় ব্যয় হিসাব নেই, তার মানে এটা সমন্বয় দাখিলা নয়। বুঝতে পারছো, এটা সমন্বয় দাখিলা নয়। অপশন খ কিন্তু সমন্বয় দাখিলা নয়, বুঝতে পারছো, অপশন খ কিন্তু সমন্বয় দাখিলা নয়। দেখছো, অপশন খ সমন্বয় দাখিলা নয়। তাহলে পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে, যে দ্রুত দেনা পরিশোধের জন্য মঞ্জুরিকৃত বার্তাকে কি বলে। দ্রুত দেনা পরিশোধের জন্য মঞ্জুরিকৃত বার্তাকে কি বলে, এটা হচ্ছে নগদ বার্তা। চারটা অপশন আছে, কারবারি বার্তা, দ্রুত প্রদান বার্তা, নগদ বার্তা, পাইকারি বা মোট বার্তা, এটাকে বলা হয় নগদ বার্তা। নগদ বার্তা কি জানো, ধরো আমি আমার বন্ধুর কাছে 5,000 টাকা পাই, আমি বলছি বন্ধু তুই যদি আজকে আমারে 4,000 টাকা দেস রাতের ভিতরে, তাহলে 1,000 টাকা তো দিতে হবে না, তোকে মাফ করে দিব, বা তোর আর ওই 1,000 টাকা দিতে হবে না, 4,000 দিলেই হবে। তখন বন্ধু কি বললো যে 4,000 টাকা দিতে হবে, আচ্ছা 4,000 টাকা দিয়ে দিব তোকে। তাহলে ওই যে 1,000 টাকা ছাড় দিলাম, এটাকে বলা হয় নগদ বার্তা। এটাকে কি বলা হয়, নগদ বার্তা। এই নগদ বার্তা মূলত দেনাদার পাওনাদারের সাথে সম্পর্কিত, বুঝতে পারছো, এই নগদ বার্তা দেনাদার পাওনাদারের সাথে সম্পর্কিত। এটা কোনো বার্তাও না, এটা কোনো বার্তাও না। অনেকে কারবারি বার্তা মনে করে, না, কারবারি বার্তা কোনটা, যেটা ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে কারবারি বার্তা, আর যেটা দেনাদার পাওনাদারের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে নগদ বার্তা। তাহলে এটা হবে নগদ বার্তা, বুঝতে পারছো, যে দেনা পরিশোধের জন্য মঞ্জুরিকৃত বার্তাকে নগদ বার্তা বলে, বুঝতে পারছো। তাহলে অপশনটা দেখে, উত্তরটা দেখে নাও, দেখো নগদ বার্তাই হবে, দেখছো নগদ বার্তাই হয়েছে। তাহলে দেখো পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে দেওয়া বলছে হিসাব তত্ত্বের ব্যবহারকারী অভ্যন্তরীণ ব্যবহারকারী, হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী, হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী কোনটা। দেওয়া আছে চারটা অপশন, একটা হচ্ছে কর্মচারী, পাওনাদার, বিনিয়োগকারী, সবগুলো। আমরা জানি হিসাব তত্ত্বের দুই ধরনের ব্যবহারকারী থাকে, কয় ধরনের, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, বুঝতে পারছো। এখানে জানতে চাইছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, কিন্তু দেখো কর্মচারী এটা অভ্যন্তরীণ, হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী জানতে চাইছে। কর্মচারী, পাওনাদার, বিনিয়োগকারী তিনটাই কিন্তু বাহ্যিক ব্যবহারকারী, তিনটাই কিন্তু বাহ্যিক ব্যবহারকারী, তিনটা কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী না, বুঝতে পারছো। এই অপশনে ভুল আছে, কোথাও এটার সঠিক উত্তর নাই। হ্যাঁ, সবগুলাই কি অভ্যন্তরীণ ব্যবহারকারী নয়, সবগুলাই হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। কর্মচারী, পাওনাদার, বিনিয়োগকারী এগুলো হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী জানতে চাইছে, কিন্তু অপশনে কোথাও অভ্যন্তরীণ ব্যবহারকারী নেই, প্রশ্নটা ভুল আছে। হ্যাঁ, আমি তোমাকে বলে দিই অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা। অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে যেমন মালিক, হ্যাঁ, তারপর ব্যবস্থাপক, অভ্যন্তরীণ নিরীক্ষক, হ্যাঁ, তারপরে এখানে হিসাব নিরীক্ষক, এরা হচ্ছে মূলত অভ্যন্তরীণ ব্যবহারকারী, বুঝতে পারছো, এরা অভ্যন্তরীণ ব্যবহারকারী, এরা কিন্তু বাহ্যিক ব্যবহারকারী না। আর এখানে কর্মচারী, পাওনাদার, বিনিয়োগকারী, সরকার এরা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, এরা কখনো কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী না, বুঝতে পারছো। তাহলে দেখো সঠিক উত্তরটা দেখে নাও, এটা সঠিক উত্তর নেই, এটা ভুল আছে অপশন। চলো পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে, যে ক্রয় মূল্য অথবা বাজার মূল্যের মধ্যে নিম্নতর মূল্যে মজুত মূল্যায়নে হিসাব বিজ্ঞানের যে নীতি অনুসৃত হয়। অর্থাৎ আমি তোমাকে বুঝিয়ে দিই যে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটা সবচেয়ে কম সেই মূল্যে হিসাবটা লিপিবদ্ধ করা, এটা হিসাব বিজ্ঞানের কোন নীতির উপর নির্ভরশীল, বা এটা কোন নীতিকে অবলম্বন করে নির্ভর করা হয়। দাও এখানে বলছে ক্রয় মূল্য অথবা বাজার মূল্যের মধ্যে নিম্নতর মূল্যে মজুত মূল্যায়নে হিসাব বিজ্ঞানের যে নীতি অনুসৃত হয়। চারটা নীতি আছে, সামঞ্জস্য, রক্ষণশীলতা, বাস্তব নিষ্ঠা, আর একটা লিখছে কোনটি নয়। অপশন কোনটা হবে বলো তো তোমরা দেখি। আমরা সকলে জানি যে রক্ষণশীলতার নীতিতে বলা হয়েছে
ধরো ক্রয় মূল্য হচ্ছে 50,000 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় লিখলাম সহজে সংক্ষেপে। আর ধরো বাজার মূল্য হচ্ছে 40,000 টাকা, এটা হচ্ছে বাজার, সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, তাহলে দাও ক্রয় মূল্য হচ্ছে 50,000 টাকা ধরে নিলাম, আর বাজার মূল্য হচ্ছে 40,000 টাকা, এটা ধরে নিলাম। হ্যাঁ, এখন হচ্ছে বলছে যে যখন আমি মজুত মূল্যায়ন করব তখন কোন পদ্ধতিতে কোনটাকে নিব, 50,000 টাকা নিব না 40,000 টাকা নিব। কিন্তু হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা নীতি বলতেছে যে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটা কম, অর্থাৎ ক্রয় মূল্য কিন্তু এখানে কম, ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটা সবচেয়ে কম মানে নিম্নতর, সেই মূল্যে মজুত মূল্যায়নের ক্ষেত্রে আমরা হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা নীতিকে অনুসরণ করে বা অনুসৃত করে, বুঝতে পারছো? তাহলে এটা হবে রক্ষণশীলতা নীতি। এটা কি হবে? এটা হবে রক্ষণশীলতা নীতি, এটা হবে রক্ষণশীলতা নীতি। চলো পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে যে এটা তো অ্যাক্সেস ডাটাবেজের প্রধান অবজেক্ট কোনটি, অর্থাৎ আইসিটি প্রশ্ন এখানে ঢুকে পড়েছে। আচ্ছা, এটা রিমুভ করে দিচ্ছি। চলো পরবর্তী প্রশ্নে যাই। দেখো এখানে কি বলছে, নিট আয় এবং পরিচালন ব্যয় সমান সমান কত, ইকুয়াল। এটা কিন্তু অনেকেই জানে না, এটা অর্থাৎ একটু কঠিন মনে হচ্ছে অনেকের কাছে যে আমরা দেখো একটা সূত্র দ্বারা এটা কিভাবে বের করি। আমরা দেখো যে নিট মুনাফা নির্ণয়ের সূত্রটা কি, তোমরা নিট মুনাফা নির্ণয়ের সূত্র কি জানো? যে নিট মুনাফা নির্ণয়ের সূত্রটা এটা না, নিট মুনাফা সমান সমান আমরা জানি যে মোট মুনাফা থেকে কি, মোট মুনাফা মোট মুনাফা থেকে যখন আমরা মাইনাস করি, কি মাইনাস করি, মোট মুনাফা থেকে যখন আমরা পরিচালন ব্যয় মাইনাস করি, পরিচালন, দেখছো মোট মুনাফা নিট মুনাফা নির্ণয়ের সূত্রটা কি, আমরা মোট মুনাফা থেকে মাইনাস করি পরিচালন ব্যয়, তাইলেই তো আমরা নিট মুনাফা পাই, ঠিক না? মোট মুনাফা থেকে যখন আমরা পরিচালন ব্যয়টা মাইনাস করি তখন কিন্তু নিট মুনাফা আমরা পেয়ে যাই। তাহলে দেখো আমাকে কি জানতে চাইছে যে নিট মুনাফা প্লাস পরিচালন ব্যয়, দেখো এটা কিন্তু মাইনাস আছে না, এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো সূত্রটা কি দাঁড়ায়, সেক্ষেত্রে সূত্রটা দাঁড়ায় যে নিট মুনাফা, এই মাইনাসটা এদিকে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস প্লাস হয়ে গেল পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় ইকুয়াল টু মোট মুনাফা। বুঝতে পারছো? দেখো নিট মুনাফা সমান সমান মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয়, এটা হচ্ছে আমরা সকলে জানি সূত্র নিট মুনাফা। এই পরিচালন ব্যয়টা যদি মাইনাস আছে এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে হবে যে নিট মুনাফা প্লাস পরিচালন ব্যয় সমান সমান মোট মুনাফা। দেখো অপশনে কি বলছে, অপশনে কিন্তু এটাই বলছে যে নিট আয় আর নিট মুনাফা বলতে একই জিনিস বোঝায়, যে নিট আয় বা নিট মুনাফা প্লাস পরিচালন ব্যয় সমান সমান কি, সমান সমান এ মোট মুনাফা। বুঝতে পারছো? তাহলে নিট আয় প্লাস পরিচালন ব্যয়, দেখো প্রশ্নে কোথায় মোট মুনাফা আছে, প্রশ্নে দেখো ঘ নম্বরে কিন্তু মোট মুনাফা দেওয়া আছে, বড় গ, এই প্রশ্নে বড় গ কিন্তু মোট মুনাফার পরিমাণ দেওয়া আছে, দেখছো? তাহলে সঠিক উত্তর হবে বড় গ। বুঝতে পারছো? বড় গ। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে দেখি কি বলছে। আচ্ছা, এটাও কিন্তু নীতি থেকে আসা একটা কোশ্চেন, দেখছো? যে সম্ভাব্য লোকসানকে সাথে সাথে লিপিবদ্ধ করা, কিন্তু সম্ভাব্য আয়কে হিসাবে লিপিবদ্ধ না করা হলে তার যে নীতি হবে, অর্থাৎ তোমাকে আমি বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেই। ধরো সম্ভাব্য, হ্যাঁ এখানে কি লিখছে যে সম্ভাব্য লোকসান হলে আমরা হিসাবের খাতে লিপিবদ্ধ করি, কিন্তু সম্ভাব্য আয়কে আমরা হিসাবের খাতে লিপিবদ্ধ করি না। কোন নীতি অনুসারে? এটা হচ্ছে রক্ষণশীলতা নীতি। আমরা একটু আগে পড়ে আসছিলাম রক্ষণশীলতা নীতি অনুসারে, যে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যে মূল্য কম সেই মূল্যেই লিপিবদ্ধ করা, এটা হচ্ছে রক্ষণশীলতা নীতি অনুসারে করা হয়। আবার আর্থিক অবস্থার বিভিন্ন যখন আমরা করি তখন সম্ভাব্য ক্ষতি বা লোকসানকে আমরা তাড়াতাড়ি হিসাবের বইতে লিপিবদ্ধ করি, কিন্তু সম্ভাব্য আয়কে আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করি না। এটাও কিন্তু এই রক্ষণশীলতা নীতি অনুসারেই। বুঝতে পারছো? যে সম্ভাব্য লোকসানকে সাথে সাথে লিপিবদ্ধ করি, কিন্তু সম্ভাব্য আয়কে আমরা সাথে সাথে লিপিবদ্ধ করি না। এটা হচ্ছে রক্ষণশীলতা নীতি অনুসারে। হিসাব বিজ্ঞানের কোন নীতি? এটা হচ্ছে রক্ষণশীলতা নীতি অনুসারে। বুঝতে পারছো? এটা হচ্ছে রক্ষণশীলতা নীতি অনুসারে। চলো পরবর্তী প্রশ্নে যাই তাহলে। দেখো পরবর্তী কি প্রশ্ন বলছে, যে নিচে কোনটি সঠিক, চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক। চলো আমরা দেখি চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক। প্রথমটাই বলছে যে মুনাফা মূলধন পরিবর্তন করে,
মুনাফা কি মূলধনকে পরিবর্তন করতে পারে না। মূলধন সাধারণত স্থির থাকে, এটা পরিবর্তন করতে পারে, মুনাফা কিন্তু পরিবর্তন করতে পারে না। বুঝতে পারছো? তাহলে মুনাফা মূলধনকে হ্রাস করে? নো। মুনাফা কেমনে হ্রাস করবে মূলধনকে? মুনাফা মূলধনকে বৃদ্ধি করে, হ্রাস করে না। তাহলে এটাও হবে না। যে মূলধন কেবল মুনাফা থেকে আসে? নো। মূলধন কেবল কি মুনাফা থেকে আসে? মালিকও তো বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারে। তাহলে শুধু এটা মূলধন কিন্তু মুনাফা থেকে আসে না। দেখো মূলধন মুনাফা মূলধনকে বৃদ্ধি করে, হ্যাঁ এটা সঠিক। কারণ মুনাফা যদি বাড়ে প্রতিষ্ঠানে মূলধনও বাড়বে, অর্থাৎ মুনাফা মূলধনকে বৃদ্ধি করে। বুঝতে পারছো? তাহলে সঠিক উত্তরটা হবে বড় গ। সঠিক উত্তরটা দেখে নাও, সম্ভবত বড় গ। হ্যাঁ দেখছো, বড় গই হয়েছে। সঠিক উত্তর হবে বড় গ। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে যাই আমরা, দেখি কি আছে। যে বহিস্থ লেনদেনের উদাহরণ নয়, প্রশ্ন ভালোভাবে বুঝতে হবে। এখানে বলছে কোনটি বহিস্থ লেনদেনের উদাহরণ নয়। বহিস্থ লেনদেনের উদাহরণ নয়, চারটা অপশন আছে দেখো। যে কর্মচারী, চারটা অপশন আছে দেখো। কর্মচারী, আচ্ছা চারটা অপশন আছে। একটা হচ্ছে বেতন প্রদান, এটা কি বহিস্থ লেনদেন? বলছে বহিস্থ লেনদেনের উদাহরণ নয়। এখানে ইকুইপমেন্ট কয়, ইকুইপমেন্ট যন্ত্র, ইকুইপমেন্ট ইংরেজি শব্দের বাংলা অর্থ হচ্ছে কিন্তু যন্ত্রপাতি। বুঝতে পারছো? ইকুইপমেন্ট ইংরেজি শব্দের বাংলা অর্থ কিন্তু যন্ত্রপাতি, অর্থাৎ ইকুইপমেন্ট কয় মানে কিন্তু যন্ত্রপাতি কয়। এটা কি বহিস্থ লেনদেন? না, বহিস্থ লেনদেন না। ইকুইপমেন্টের অবচয়, অবচয় হচ্ছে এক ধরনের বহিস্থ লেনদেন। বুঝতে পারছো? যে অবচয় হচ্ছে এক ধরনের বহি লেনদেন। হ্যাঁ, অবচয় হচ্ছে এক ধরনের বহি লেনদেন। সঠিক উত্তর হবে এটা হবে, সঠিক উত্তর হবে ইকুইপমেন্টের অবচয়, এটা হচ্ছে এক ধরনের বহি লেনদেন। বুঝতে পারছো? ইকুইপমেন্টের অবচয় এটা হবে এক ধরনের বহি লেনদেন, বাকিগুলো হবে না। আচ্ছা, কোনটির ক্রেডিট উদ্বৃত্ত হয় না? প্রশ্নটা ভালোভাবে খেয়াল করো। যে কোনটির ক্রেডিট উদ্বৃত্ত হয় না বলছে, যে কোনটির ক্রেডিট উদ্বৃত্ত হয় না। চারটা অপশন আছে যে কোনটির ক্রেডিট উদ্বৃত্ত হয় না। সাধারণত আয়, দায়, হ্যাঁ লিখতে পারো আয়, দায় এবং মূলধন। মূলধন এই চারটা অপশনের, এই তিনটা অপশনের, এই তিনটা অপশনের ক্রেডিট উদ্বৃত্ত হয়। বুঝতে পারছো? প্রশ্নটা লিখে নিতে পারো, খুবই গুরুত্বপূর্ণ। আয়, দায় এবং মূলধন এরা মূলত ক্রেডিট উদ্বৃত্ত হয় বা ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, এরা এদের ক্রেডিট উদ্বৃত্ত হয়। কিন্তু আমাকে প্রশ্নে জানতে চাইছে যে কোনটার ক্রেডিট উদ্বৃত্ত হয় না। প্রশ্নে জানতে চাইছে কোনটা ক্রেডিট উদ্বৃত্ত হয় না। যে ক্রেডিট উদ্বৃত্ত হয় না, তাহলে আয়, দায় এবং মূলধন এদের ক্রেডিট উদ্বৃত্ত হয়, বাকিগুলোর ক্রেডিট উদ্বৃত্ত হয় না। তাহলে দেখি যে পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে, এটা হচ্ছে আসবাবপত্র। যে পুঞ্জীভূত অবচয় এটা হচ্ছে এক ধরনের বিপরীত হিসাব। পুঞ্জীভূত অবচয় এক ধরনের কন্ট্রা হিসাব বা বিপরীত হিসাব, এটা ক্রেডিট উদ্বৃত্ত হয়, এটা ক্রেডিট উদ্বৃত্ত হয়। তারপর বিক্রয় রাজস্ব, রাজস্ব মানে কি? রাজস্ব বলতে কি বোঝায়? আয়কে বোঝায়। রাজস্ব বলতে কি বোঝায়? আয়কে বোঝায়। অর্থাৎ বিক্রয় রাজস্ব মানে কি? বিক্রয় আয়, অর্থাৎ এটারও ক্রেডিট উদ্বৃত্ত হয়। আমরা এখানে পড়ছি না যে আয়ের ক্রেডিট উদ্বৃত্ত হয়, হ্যাঁ আমরা পড়ছি কিন্তু এখানে আয়ের ক্রেডিট উদ্বৃত্ত হয়, তাহলে এটারও ক্রেডিট উদ্বৃত্ত হবে। তাহলে দেখো সুদ প্রদান, সুদ প্রাপ্তি, সুদ প্রাপ্তি এক ধরনের আয়, সুদ প্রাপ্তি এক ধরনের আয়, আয়ের কি হয়? ক্রেডিট উদ্বৃত্ত হয়। দেখো সুদ প্রদান, প্রদান করছি মানে কি? ব্যয় হইছে। প্রদান করছি মানে কি? ব্যয় হইছে। তাহলে সুদ প্রদান এটা হচ্ছে ব্যয়, ব্যয় কিন্তু ক্রেডিট উদ্বৃত্ত হয় না, ব্যয়ের কিন্তু ডেবিট উদ্বৃত্ত হয়। ব্যয়ের কিন্তু কি হয়? ব্যয়ের কিন্তু ডেবিট উদ্বৃত্ত হয়, এটা মনে রাখবা। ব্যয়ের কিন্তু ডেবিট উদ্বৃত্ত হয়, আর আয়ের কিন্তু ক্রেডিট উদ্বৃত্ত হয়। তাহলে সুদ প্রদান একটা ব্যয়, আর ব্যয়ের ডেবিট উদ্বৃত্ত হয়, এটা কখনো ক্রেডিট উদ্বৃত্ত হয় না। আমাকে জানতে চাইছে যে কোনটির ক্রেডিট উদ্বৃত্ত হয় না, তাহলে সঠিক উত্তর হবে সুদ প্রদান, এটা হচ্ছে এক ধরনের ব্যয়, আর ব্যয়ের ক্রেডিট উদ্বৃত্ত হয় না। বুঝতে পারছো? আচ্ছা পরবর্তী প্রশ্নে দেখি কি বলছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন বলছে আইএফআরএস ইস্যুকারী সংগঠন কোনটি? কোনটা আইএফআরএস ইস্যু করে? আমরা সকলেই জানি মূলত, এটা আমি এখানে লিখে দিই, তারাও দেখো আইএফআরএস এটা হচ্ছে আইএএসবি প্রতিষ্ঠান, অর্থাৎ আইএএসবি একটা প্রতিষ্ঠান আছে। এর পুনরূপে কি জানো? আই তো হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। আবার বলতেছি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা কি করে? এই প্রতিষ্ঠানটা মূলত
এই প্রতিষ্ঠানটা মূলত কি করে জানো, এই প্রতিষ্ঠানটা মূলত IFRS ইস্যু করে থাকে, অর্থাৎ IASB প্রতিষ্ঠান IFRS ইস্যু করে থাকে। IFRS এর পূর্ণ কি জানো, আই তে হচ্ছে ইন্টারন্যাশনাল, এফ তো হচ্ছে আই তো হচ্ছে ইন্টারন্যাশনাল, এফ তো হচ্ছে ফাইন্যান্সিয়াল, আর তো হচ্ছে রিপোর্টিং, এস তো হচ্ছে স্ট্যান্ডার্ড, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, বুঝতে পারছো। আর IASB এর পুরো কি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এই প্রতিষ্ঠান IFRS ইস্যু করে থাকে। আর IFRS এর পুরো কি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, বুঝতে পারছো। তাহলে এটা হবে ঘ নাম্বার, এই যে IASB প্রতিষ্ঠান, IASB প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এই প্রতিষ্ঠান IFRS অর্থাৎ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড ইস্যু করে থাকে, সংক্ষেপে যেটাকে বলা হয় IFRS, এটা ইস্যু করে থাকে, বুঝতে পারছো। তাহলে সঠিক উত্তরটা দেখে নাও, সঠিক উত্তর হবে ঘ। হ্যাঁ, সঠিক উত্তর কি হবে, ঘ হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে দেখো কি বলছে, যে কোনটা বা বিপরীত হিসাবের উদাহরণ কোনটি, কোনটি কোনটা বা বিপরীত হিসাব, এটার আরেকটা নাম আছে, এটা হচ্ছে প্রতি হিসাবও বলে, অনেক সময় এটাকে প্রতি হিসাবও বলে, বুঝতে পারছো। যে কোনটা হিসাব বা প্রতি হিসাব বা বিপরীত হিসাবের উদাহরণ কোনটি। বিপরীত হিসাব কি, যে হিসাবটা ওই হিসাব থেকে বিপরীত জের প্রকাশ করে, সেটা হচ্ছে বিপরীত হিসাব। দেখো অপশনে, চারটা অপশনের মধ্যে বড় গই হচ্ছে এক ধরনের বিপরীত হিসাব। দেখো এখানে লিখছে ক্রয় ফেরত হিসাব। ক্রয় ফেরত কেন বিপরীত হিসাব, দেখো ক্রয় কিন্তু ডেবিট জের প্রকাশ করে বা ডেবিট হিসাব প্রকাশ করে বা ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, কিন্তু ক্রয় ফেরত কিন্তু ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। ক্রয় কিন্তু ডেবিট, কিন্তু ক্রয় ফেরত ক্রেডিট, এই জন্য এটা হচ্ছে বিপরীত হিসাব বা প্রতি হিসাব, বুঝতে পারছো। আর যদি বিক্রয়, দেখো বিক্রয় কিন্তু ক্রেডিট, কিন্তু বিক্রয় ফেরত কিন্তু ডেবিট হয়, বুঝতে পারছো। ক্রয় ডেবিট, কিন্তু ক্রয় ফেরত ক্রেডিট হয়, এই কারণে এরা বিপরীত হিসাব, বুঝতে পারছো। একটা আরেকটার বিপরীত, এই কারণে এটাকে বিপরীত বা কন্ট্রা হিসাব বলা হয়, বুঝতে পারছো। তাহলে অপশনটা দেখে নাও, উত্তরটা দেখে নাও কি আছে, উত্তরটা আছে ক্রয় ফেরত। আচ্ছা, পরবর্তী প্রশ্নে, এবং এটা হচ্ছে আজকের শেষ প্রশ্ন, আজকের লাইভ ক্লাসের শেষ প্রশ্ন। এটা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছর এই প্রশ্নটা এসে থাকে, যে কোনটি হিসাবকালে শেষে বন্ধ করে দেওয়া হয়। আমরা কিন্তু পড়ছিলাম যে নামিক হিসাব নামক একটা হিসাব আছে, যেটা হিসাবকাল শেষে বন্ধ করে দেওয়া হয়। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছরে আসতেছে এরকম, যে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে সামনে, এই যে নামিক হিসাব সম্পর্কে জানবে, যে কোনটা নামিক হিসাব কোনটা নামিক হিসাব না। ভাবছি আজকের ক্লাসটা করার পরে তোমাদের এই কনফিউশন আশা করি দূর হয়ে যাবে। তোমরা জানো নামিক হিসাব কি, নামিক হিসাব আমি একটু আগে শিখিয়ে দিয়েছিলাম, যে নামিক হিসাব বলতে মূলত দুইটা হিসাবকে বোঝায়, একটা হচ্ছে আয় আর একটা হচ্ছে ব্যয়। নামিক হিসাব বলতে সাধারণত দুইটা হিসাবকে বোঝায়, একটা হচ্ছে আয় হিসাব আর একটা হচ্ছে ব্যয় হিসাব, বুঝতে পারছো। নামিক হিসাব বলতে দুইটা হিসাবকে বোঝায়। তাহলে বলছে কোন হিসাবকাল শেষে বন্ধ করে দেওয়া হয়, এটা হচ্ছে নামিক হিসাব। নামিক হিসাবটা হিসাবকাল শেষে বন্ধ করে দেওয়া হয়। নামিক হিসাব বলতে আয় হিসাব এবং ব্যয় হিসাবকে বোঝায়। তাহলে দেখি প্রশ্নে কোথায় আয় ব্যয় হিসাব আছে, চলো দেখে নেই। দেখো অনাদি দেনা সঞ্চিতি, এটা কিন্তু আয় বা ব্যয় হিসাব না, তাহলে এটা হবে না। অনুপার্জিত রাজস্ব, রাজস্ব মানে কি আয়, অনুপার্জিত রাজস্ব মানে কি অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় হচ্ছে, অনুপার্জিত মানে কি অগ্রিম আয়, অগ্রিম আয় এক ধরনের কি দায়, তাহলে এটাও হবে না, আমাকে আয় অথবা ব্যয় বের করতে হবে। দেখো মূলধন, মূলধন কিন্তু আয় বা ব্যয়ের মধ্যে পড়ে না, তাহলে এটাও হবে না। আয়কর খরচ, আয়কর খরচ এক ধরনের ব্যয়, কি প্রিয় শিক্ষার্থীরা, কি আয়কর খরচ কিন্তু এক ধরনের ব্যয়, তাহলে আয়কর খরচ এক ধরনের ব্যয়। ব্যয় মানে কি, ব্যয় বা আয় হলে সেটা কি হয় নামিক হিসাব, আর নামিক হিসাব কি করা হয় হিসাবকাল শেষে বন্ধ করে দেওয়া হয়, বুঝতে পারছো। ক্লিয়ার, বিষয়টি ক্লিয়ার। তাহলে আজকে লাইভ ক্লাসটা এই পর্যন্তই, আশা করি তোমরা অনেক কিছু বুঝছো, শিখছো। লাইভ ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবে। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। খুদা হাফেজ, এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।